হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের চ্যাপ্টার 7-এর তৃতীয় ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আলোচনা শুরু হবে মূলত তরঙ্গ রিলেটেড যে সকল আমরা থিওরি পড়ে এসেছি বা যে সকল রাশি আমরা পড়ে এসেছি, সেই সকল রাশি দিয়ে অ্যানালাইসিস আমরা শিখেছি কীভাবে একটা ফিগার দেওয়া থাকলে সেটাকে অ্যানালাইজ করতে হয়, এবং সেই অ্যানালাইসিসের উপর বেস করে আজকে আমরা কিছু প্রবলেম দেখব। যেমন প্রথম প্রবলেমটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে একটা চিত্র দেওয়া হয়েছে এবং এখান থেকে কিন্তু আগের মতোই তুমি অ্যানালাইজ করে তার বিস্তার বলো বা তার তরঙ্গ দৈর্ঘ্য বলো এটা বের করে ফেলতে পারবা। তাহলে আমাকে বলা হচ্ছে বিস্তার বের করো, তরঙ্গ দৈর্ঘ্য কত বের করো, দোলনকাল বের করো, কম্পাঙ্ক বের করো, বেগ বের করো। আমরা কিন্তু সবগুলোই শিখিয়ে ফেলেছি আগের ক্লাসে। এখানে বোঝাই যাচ্ছে যে তরঙ্গের বিস্তার হবে 0.1 মিটার, কারণ উপরেও 0.1 মিটার, নিচেও 0.1 মিটার, তাহলে বিস্তার হবে 0.1 মিটার। তরঙ্গ দৈর্ঘ্য সেটাকে আমরা ল্যামডা বলতে পারি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা মানে হচ্ছে সমদশা সম্পন্ন কণাগুলোর মাঝখানে যেই দূরত্ব, এইটা বা এইটা, এইটা বা এইটা, এই দূরত্বগুলো হচ্ছে ল্যামডা। তাহলে আমরা ল্যামডা বের করে ফেলতে পারবো। আমরা দেখতে পাচ্ছি ল্যামডা হচ্ছে 1 মিটার, তাহলে ল্যামডার মান 1 মিটার। এরপর আমাকে দ্বিতীয় চিত্র থেকে তরঙ্গটার একটু খেয়াল করে দেখি আমরা, দুইটা চিত্র, রাইট? দ্বিতীয় চিত্র থেকে আমরা পাচ্ছি তরঙ্গের বিস্তার 0.1 মিটার, এটা প্রথম চিত্র থেকেই জানি। কিন্তু এই ছবি থেকে আরেকটা যেটা জানবো সেটা হচ্ছে সময় বা টাইম পিরিয়ড। তাহলে খেয়াল করে দেখো তো এর দোলনকাল কতটুকু হবে। একটা পূর্ণ দোলন এখান থেকে শুরু হয়েছে, গিয়ে আবার আগের জায়গায় ফেরত আসতে যে সময় লেগেছে, কতটুকু সময় লাগে? 0.2 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি দোলনকাল 0.2 সেকেন্ড। দোলনকাল জানা থাকলে সেখান থেকে এফ বা ফ্রিকোয়েন্সি বের করে ফেলতে পারবো, 1/t, 1/T। আর সেই ফ্রিকোয়েন্সি জানা থাকলে আলটিমেটলি তুমি এফ জানো, তুমি ল্যামডা জানো, ভি=এফ ল্যামডা দিয়ে তুমি এই তরঙ্গের বেগটাও বের করে ফেলতে পারবো। তাহলে এই ম্যাথের ধারণা আমরা গত ক্লাসে দিয়ে দিয়েছিলাম, আজকে আমরা প্র্যাকটিক্যালি একটু দেখে ফেললাম। আর একটা কোয়েশ্চেন, এখানে একটি তরঙ্গ দেখানো হচ্ছে এবং বিভিন্ন অবস্থা দেখানো হচ্ছে। কোন কোন অবস্থানে দশা 1, দ্যাট মিন্স কোথায় কোথায় দশা 1 সেটা বলতে হবে। খেয়াল করে দেখো তো, আলটিমেটলি এটা এ বিন্দু, আমরা এ বিন্দু দেখতে পাচ্ছি এটা, এবং এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এটা ডি, এটা ই বিন্দু। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আসলে এ বিন্দু আর সি বিন্দু এই দুইটা হচ্ছে কি একই দশা সম্পন্ন কণা, রাইট? আবার তুমি যদি একটু খেয়াল করে দেখো, এ বিন্দু আর বি বিন্দু, এ বিন্দু সবচেয়ে উপরে, বি বিন্দু সবচেয়ে নিচে, তাহলে এ আর বি বিন্দুর মাঝে দশা কিন্তু কি আসলে বিপরীত, রাইট? তাহলে এ এবং সিতে হচ্ছে দশা 1, আগেও বলেছি। সি বিন্দু হচ্ছে এটা, এ হচ্ছে এটা, দেখা যাচ্ছে তারা উভয়ই কি আছে, একই জায়গায় আছে, ও শীর্ষে আছে, ও শীর্ষে আছে, তাহলে দুজনের দশা সেম। এ এবং বিতে তরঙ্গের মান সমান হলো দশা বিপরীত। তাহলে এতে তার বিস্তার কত দেখো, সর্বোচ্চ বিস্তার 0.1 মিটার, আবার বিতে তার বিস্তার কত সেটাও কিন্তু 0.1 মিটার। বিস্তার কিন্তু ধনাত্মক, বাট সে নিচের দিকে আছে, নেগেটিভ। তাহলে এ এবং বিতে বিস্তার সমান হলেও তরঙ্গের বিস্তারের মান, এটা হবে বিস্তারের মান, তরঙ্গের বিস্তারের মান সমান হলেও দশা কিন্তু বিপরীত, কারণ ও সবচেয়ে উপরে, ও সবচেয়ে নিচে, তাহলে ওরা বিপরীত দশায় আছে। ডি এবং ইতে মান সমান হলেও দশা 1 নয়। ডিতে দেখো, ডিতে তার বিস্তার কতটুকু, এতটুকু, যেটা একটা নির্দিষ্ট মান। আবার ইতে তার বিস্তার কতটুকু, এতটুকু। তাহলে দুইটার দৈর্ঘ্য কি সমান না? দুইটা দৈর্ঘ্য কিন্তু সমান। যদিও দুইটা দৈর্ঘ্য সমান, তারপরেও কিন্তু তারা একই দশায় নাই, ঠিক না? কারণ ও হচ্ছে এই ডি বিন্দুতে আমার যেই তরঙ্গটা আছে সেটা নিচের দিকে যাচ্ছে, আর ই বিন্দুতে তরঙ্গটা উপরের দিকে যাচ্ছে, তাহলে অবশ্যই তারা একই দশায় নাই, ঠিক আছে? তাহলে আলটিমেটলি তাদের বিস্তারের মান সেম হলেও তারা একই দশায় নাই। শুধুমাত্র এ এবং সি এই দুইটা বিন্দুই আসলে একই দশায় রয়েছে। তাহলে আশা করি ব্যাপারটা একদমই ক্লিয়ার হয়ে গেছে যে দশাটা কীভাবে আমরা বের করব এবং সেখান দিয়ে ম্যাথ কীভাবে করব। এখন আমরা চলে আসি যে আমরা আমাদের বডিতে বা আমরা আমাদের গলা দিয়ে ফুসফুস দিয়ে কীভাবে শব্দ তৈরি করি বা শব্দ তরঙ্গ তৈরি করি। তাহলে নর্মালি ফুসফুস দিয়ে বাতাস বের হয়ে আসে, রাইট? ফুসফুস থেকে বাতাস আসে এবং ফুসফুস থেকে আমরা আলটিমেটলি সেই ফুসফুসে বাতাস ঢোকার জন্য কিন্তু আসলে জায়গা রয়েছে, রাইট? নাক দিয়ে আমরা বাতাস নেই, মুখ দিয়ে বাতাস নেই। তাহলে আমাদের গলায় ফুসফুসে বাতাস ঢোকার জন্য কি হয়েছে এবং বের হওয়ার জন্য উইন্ড পাইপ রয়েছে, বা বলতে পারো নালিকা রয়েছে, যেটা দিয়ে এই বাতাস কি হয় ফুসফুসের ভেতরে যায়, আবার ফুসফুস থেকে আমাদের বাইরে চলে আসে, নালিকা রয়েছে। এবং
এর উপরে শব্দ সৃষ্টি করার জন্য রয়েছে স্বরযন্ত্র বা ল্যারিংস। ল্যারিংস ব্যাপারটা কি তোমরা কিন্তু আসলে অনেকেই জানো, বাট অনেকেই জানো না। দেখা যায় যে আমাদের গলার মধ্যে দুটো পর্দা বা ভালভের মতো রয়েছে, হ্যাঁ, একটা পর্দার মতো রয়েছে, যেই পর্দাটাকে বলা হয় ভোকাল কর্ড। ঠিক আছে, ভোকাল কর্ড। এবং সেই ভোকাল কর্ড দিয়ে যখন বাতাস বের হয়ে আসে তখন এগুলো কাঁপতে পারে। আর ওই ভোকাল কর্ড কাঁপার কারণে দেখা যায় ওখানে থেকে শব্দ তৈরি হয়। বয়সের সাথে সাথে আমাদের পুরুষদের ভোকাল কর্ড শক্ত হয়ে যায় আর মেয়েদেরটা কোমল নরম থাকে। এই জন্য দেখা যায় যে পুরুষরা কম কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারে আর মেয়েরা বেশি কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারে, কারণ পুরুষের ক্ষেত্রে ভোকাল কর্ডটা শক্ত হয়ে যায়। ঠিক আছে, ভোকাল কর্ডের উপর নিয়ন্ত্রণ কম থাকে। আর মেয়েদের ভোকাল কর্ড কোমল থাকে। ঠিক আছে, কোমল থাকার কারণে তাদের ভোকাল কর্ডের উপর কন্ট্রোল অনেক বেশি থাকে, যার কারণে দেখা যায় ছেলেদের বয়সের সাথে সাথে আমাদের যে গলার আওয়াজ সেটার কম্পাঙ্ক কমে যায়, কিন্তু মেয়েদের আবার গলার আওয়াজটা তীক্ষ্ণ থাকে বা কম্পাঙ্ক একটু বেশি থাকে। ঠিক আছে, তাহলে ছেলেদের গলার স্বর মোটা হয়, মেয়েদের একটু তীক্ষ্ণ হয়, কারণ ছেলেদের ফ্রিকোয়েন্সি কম, কম্পাঙ্ক কম, আর মেয়েদের তীক্ষ্ণ মানে মেয়েদের কিন্তু ফ্রিকোয়েন্সি বেশি। এটা একটু মাথায় রাখবে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। যেমন এই দেখো, এখানে দেখতে পাচ্ছ স্বরযন্ত্র, এই যে যেখান থেকে আসলে আওয়াজটা বের হয় বা বাতাস বের হয়, এই নালিকাটাকে আমরা বলি স্বরযন্ত্র। ঠিক আছে, এবং স্বরযন্ত্র আসলে শুধু নালিকা নিয়েই না, আমাদের জিহ্বা বলো, ঠোঁট বলো, সব কিছু মিলে আসলে স্বরযন্ত্রের একটা অংশ, স্বরযন্ত্র গঠিত। এবং এখানে দেখো একটা ভালভের মতো না, একটা দেখো দরজার মতো মনে হচ্ছে, যে দুইটা পর্দার মতো। তাহলে এই পর্দাটাকে বলা হচ্ছে আসলে ভোকাল কর্ড, এবং এই পর্দাটা কাঁপার কারণে আসলে আলটিমেটলি শব্দ তৈরি হয়। এবং এই পর্দাটা ছেলেদের আস্তে আস্তে শক্ত হয়ে যায় আর মেয়েদের এটা নরম থাকে, যার কারণে এই পর্দার গঠনের কারণেই ছেলেদের আওয়াজ মোটা হয়, মেয়েদের আওয়াজ তীক্ষ্ণ হয়। এরপর আমরা একটা টেস্ট করতে পারি যে শব্দ কি আসলেই বা শব্দের জন্য কি আসলে মাধ্যম প্রয়োজন কিনা। তাহলে আমরা একটা জার নিলাম, হ্যাঁ, আমরা একটা পাত্র নিলাম, সেই পাত্রের ভেতরে আমরা একটা কলিং বেল দিলাম। কলিং বেলে সামহাও কানেকশন দিয়ে আমরা এখানে একটা পাইপ নিলাম। ঠিক আছে, এবং এখানে একটা কম্প্রেসর যুক্ত করলাম। এখন যখন আমি এই কলিং বেলটা বাজানো শুরু করব, হ্যাঁ, বাইরে থেকে বিদ্যুৎ সরবরাহ করে বাজানো শুরু করব, তখন দেখা যাবে যে এটা বাজতেছে, আমি শব্দ শুনতেছি, যত বাজতেছে আমি শব্দ শোনা যাচ্ছে। বাট এখন আস্তে আস্তে এই পাম্পটা ব্যবহার করে তুমি যদি ভেতর থেকে বাতাস বের করে নিয়ে আসো, পাম্পটা দিয়ে তুমি কী করবা, ভেতর থেকে জারের ভেতর থেকে বাতাস বের করে নিয়ে আসবে। তাহলে যখন তুমি পাম্পটাকে আস্তে আস্তে চালানো শুরু করবা, দেখো বাতাস কমা শুরু করছে, আর সাথে সাথে এটা কিন্তু বাজা কমে নাই, এটা কিন্তু বাজতেছে, কিন্তু আওয়াজটা কমে গেছে। তুমি যদি পাম্পটা চালিয়ে আরও বাতাসকে কমায় একদম জিরো করে ফেলো, ভেতরে একদম বায়ু শূন্য করে ফেলো, তখন এখান থেকে আর কোনো শব্দই পাবা না, যদিও কলিং বেলটা বাজতেছে। তাহলে এখানে বায়ু শূন্য করার কারণে তুমি কোনো শব্দ শুনতে পাচ্ছ না। তাহলে বাতাস বা শব্দ তরঙ্গের জন্যে মাধ্যমের প্রয়োজন আছে। যদি মাধ্যম না থাকে, যেমন এখানে বাতাস নাই, তুমি কোনো শব্দ শুনতে পাচ্ছ না, কোনো তরঙ্গ তোমার কানে আসতেছে না, তাহলে অবশ্যই শব্দ তরঙ্গের জন্যে মাধ্যমের প্রয়োজন রয়েছে। এখন নর্মালি আমরা কিন্তু আমাদের শব্দের শোনার একটা লিমিটেশন আছে। আমাদের শব্দটা যদি 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে থাকে, তাহলে দেখা যায় ওই শব্দটা আমরা শুনতে পারি। আমাদের কানের শ্রবণ ক্ষমতার একটা লিমিট আছে, যে আমরা 20,000 থেকে 20,000 এই লিমিটের কম্পাঙ্কের শব্দ শুনতে পারি। বাট যখনই শব্দের কম্পাঙ্ক 20 থেকে কম হয়, 20,000 থেকে বেশি হয়, তখন আমরা সেই শব্দটা শুনতে পাই। ঠিক আছে, তাহলে যখন এই 20 হার্জ থেকে কম শব্দের একটা কম কম্পাঙ্কে একটা শব্দ তৈরি হবে, সেটাকে বলা হয় শব্দের তর শব্দ বা ইনফ্রারেড সাউন্ড বা ইনফ্রাসাউন্ড বলা হচ্ছে। ঠিক আছে, এটা যেহেতু শব্দ, এই জন্য এটাকে ইনফ্রার সাউন্ড বলা হচ্ছে। তাহলে 20 হার্জ থেকে কম কম্পাঙ্কের শব্দকে আমরা ইনফ্রাসাউন্ড বলবো, এবং 20,000 হার্জ থেকে বা 20 কিলো হার্জের থেকে বেশি কম্পাঙ্কের শব্দকে আমরা শব্দোত্তর বা আলট্রাসাউন্ড বলবো। তো এই যে শব্দের তর আর শব্দোত্তর, এই দুটো একটু মাথায় রাখবে, এগুলোতে প্যাচ লাগে, কিন্তু এগুলো কিন্তু কনফিউশন তৈরি করে পরীক্ষার মধ্যে, যে কোনটা শব্দের তর এবং কোনটা শব্দোত্তর। ওত্তর মানে বেশি, আর শব্দের তর মানে হচ্ছে ছোট। চিন্তা করতে পারো, একটা ইনফ্রাসাউন্ড, একটা আলট্রাসাউন্ড। ঠিক আছে, রেঞ্জের কম সেটাকে আমরা বলছি ইনফ্রা,
রেঞ্জের বেশি সেটাকে আমরা আলট্রা বলছি। সো এটা একটু মাথায় রাখলেই দেখবেন আর ঝামেলা হবে না। একটা শব্দে তর, আর একটা হচ্ছে শব্দোত্তর, শব্দ উত্তর, শব্দের পরে। ফাইন। এরপর হচ্ছে এটা তো আমাদের হিউম্যান একটা ক্যাপাবিলিটি বা হিউম্যান লিমিটেশন, বাট দেখা যায় অনেক পশু পাখি কিন্তু আরও কম কম্পাঙ্কের শব্দ শুনতে পায়। ঠিক আছে, এই জন্য দেখা যায় যে ভূমিকম্পের আগে যেই খুব কম শব্দের একটা কম্পাঙ্ক তৈরি হয় বা একটা শব্দ তৈরি হয়, সেটা আমরা শুনতে না পারলেও পশু পাখিরা শুনতে পায় এবং তখন তারা আতঙ্কে ছোটাছুটি করে। ঠিক আছে, অ্যান্ড শব্দের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। এটা আসলে তেমন কিছু না, আমরা অলরেডি এগুলো বারবারই বলে আসছি যে শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ, কারণ বস্তুর কম্পনের ফলে শব্দ তৈরি হয়। শব্দকে কেন যান্ত্রিক তরঙ্গ বলা হয়? কারণ আলটিমেটলি বস্তুর কম্পনের কারণেই সেই শব্দটা তৈরি হয় এবং সেটা সঞ্চালনের জন্য অবশ্যই স্থিতিস্থাপক মাধ্যমের দরকার। তাহলে যেই তরঙ্গের জন্য মাধ্যমের দরকার হয় সেটাকে কিন্তু আমরা যান্ত্রিক তরঙ্গ বলি। শব্দ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। কেন? কারণ তরঙ্গের প্রবাহের দিক এবং কম্পনের দিক একই। আমরা দেখেছিলাম তরঙ্গ কি হয়, বাতাসকে কম্পিত করে না, সংকুচিত প্রসারিত করে। তাহলে এরকমভাবে সংকোচন প্রসারণ হচ্ছে বাতাসের মধ্যে সংকোচন প্রসারণ হয়। তাহলে যেই অক্ষে সংকোচন প্রসারণ হয় সেই অক্ষেই কিন্তু আসলে আলটিমেটলি আমার শব্দটা যায়, রাইট? তাহলে যেদিকে সংকোচন প্রসারণ হচ্ছে তরঙ্গের প্রবাহের দিকও ওই দিকে, যার কারণে এটাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। যেমন আমরা জানি বাতাসে হচ্ছে শব্দের বেগ সবচেয়ে কম, তরলে তার থেকে বেশি, কঠিনে তার থেকেও বেশি। তাহলে মাধ্যমের প্রকৃতির উপর কিন্তু বেগটা ডিপেন্ড করতেছে। এবং মাধ্যমের প্রকৃতির উপর ডিপেন্ড করে দেখা যায় যে আমাদের শব্দের তরঙ্গের প্রতিফলনও হয়, প্রতিসরণও হয় এবং উপরিপাতনও হয়। এই তিনটা ঘটনাই কিন্তু আমরা এক্সপ্লেন করে এসেছি। শব্দের এই তিনটা ঘটনাই ঘটে থাকে এবং শব্দের তীব্রতা অন্যান্য তরঙ্গের মতোই বিস্তারের বর্গের সমানুপাতিক। তার মানে এই যে শব্দটা কতটুকু তীব্র হবে বা শক্তি আমরা বলতে পারি, এই শক্তিটা বিস্তারের বর্গের সমানুপাতিক। আমরা কিন্তু অলরেডি বলে এসেছিলাম ই সমানুপাতিক এ স্কোয়ার। তাহলে বিস্তারের বর্গের সমানুপাতিক, বা ইটাকে কখনো কখনো আই হিসেবেও বলা হয়। আই মানে হচ্ছে তীব্রতা। তাহলে শব্দের তীব্রতা বিস্তারের বর্গের সাথে সমানুপাতিক। ঠিক আছে, বিস্তার বাড়লে তীব্রতা বাড়বে, বিস্তার কমলে তীব্রতাও কমবে। শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রা এবং আর্দ্রতার উপর নির্ভর করে। তাপমাত্রা বাড়লে এবং আর্দ্রতা বাড়লে কমলে আমার আলটিমেটলি শব্দের বেগও দেখা যায় বাড়ে কমে। তাহলে এখানে আমরা একটা উদাহরণ দেখি এবং সেটা সলভ করার চেষ্টা করি। 1 কিলোহার্টজ কম্পনের, মানে এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে তোমার কাছে এফ, একটা সুরশলাকা বা টিউনিং ফর্ক দিয়ে শব্দ তৈরি করা হচ্ছে। সেটি বাতাসে, পানিতে, লোহার ভেতর দিয়ে প্রবাহিত হতে দিয়ে বেগ নির্ণয় করে দেখা গেছে বাতাসের বেগ বের করা হয়েছে ভি এয়ার, চিন্তা করতে পারি, পানিতে বেগ ভি ওয়াটার এবং লোহাতে বেগ, লোহাতে বেগ সেটা বের করা হয়েছে ভি স্টিল। তাহলে কোন মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে মাধ্যম চেঞ্জ হলে কিন্তু কম্পাঙ্ক চেঞ্জ হয় না, এটা একটু মাথায় মনে রাখো, এটা একটু বলে রাখি। মাধ্যম চেঞ্জ হলেও কম্পাঙ্ক চেঞ্জ হয় না। ঠিক আছে, মাধ্যম চেঞ্জ হলেও কম্পাঙ্ক চেঞ্জ হবে না। তাহলে জাস্ট কি হবে, তুমি এক একটা মাধ্যমে এক একটা তরঙ্গ দৈর্ঘ্য পাবা। যেহেতু এক একটা মাধ্যমে বেগ আলাদা, কম্পাঙ্ক তো সেম, বাট বেগ যেহেতু আলাদা এই জন্য তুমি এক একটা মাধ্যমে এক এক ধরনের তরঙ্গ দৈর্ঘ্য পাবা। এবং তরঙ্গ দৈর্ঘ্যের বেলায় কী করতে হয়, জাস্ট বেগকে কম্পাঙ্ক দিয়ে ভাগ করলেই হয়ে যায়। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো কম্পাঙ্ক কিন্তু আমি 1000 হার্জি নিচ্ছি। তাহলে এটা একটু মাথায় রাখবা যে মাধ্যম চেঞ্জ হলে, মাধ্যম যদি চেঞ্জ হয়, মাধ্যম চেঞ্জ হলেও আমার যে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি এটা কিন্তু আনচেঞ্জ থাকে, এটা একটু মাথায় রাখবো। ফাইন। তাহলে লোহার ক্ষেত্রে আমরা এইভাবে জাস্ট বেগকে কম্পাঙ্ক দিয়ে ভাগ করলে তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে যাব। প্রতিধ্বনি ব্যাপারটা কি আসলে? প্রতিধ্বনি ব্যাপারটা হচ্ছে এই যে তুমি একটা শব্দ তৈরি করতেছো, চিন্তা করো সেই শব্দটা যদি কোথাও গিয়ে বাধা পেয়ে আবার তোমার কাছে ফেরত আসে, এবং এই বাধা পেয়ে ফেরত আসার মধ্যে সময়ের ব্যবধান যদি 0.1 সেকেন্ডের বেশি হয়, তাহলে তুমি এই শব্দটাকে আবার শুনতে পাবা। মানে নিজের শব্দই নিজের কাছে ফেরত আসা, চিন্তা করতে পারো। তুমি একটা শব্দ তৈরি করলে, কোথাও বাধা পেয়ে তোমার কানে ফেরত আসলো, তাহলে তুমি সেই শব্দটি আবার শুনতে পাবা কিনা, সেই ঘটনাটাকে বলা হয় প্রতিধ্বনি।
তাহলে কোনো একটা শব্দ আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড ধরে স্থায়ী হয়, ঠিক আছে? 0.1 সেকেন্ড ধরে আমাদের মস্তিষ্কে কিন্তু সে 0.1 সেকেন্ড ধরে ওই শব্দটা থেকে যায়, যে কোনো শব্দই থেকে যায়। তাহলে কোনো শব্দ যদি 0.1 সেকেন্ডের আগে আমাদের কানে ফেরত আসে, তাহলে কিন্তু আমি শুনতে পাবো না। ধরো আমি একটা শব্দ শোনা স্টার্ট করছি, সেই শব্দ শোনার 0.1 সেকেন্ডের মধ্যে আরেকটা শব্দ আমার কানে চলে আসছে, তাহলে কিন্তু আমার ব্রেন সেটাকে ডিফারেন্সিয়েট করতে পারবে না, মানে আলাদা করতে পারবে না যে এটা কি অন্য শব্দ কিনা, বা আমার বুঝতেই পারবে না, কারণ অলরেডি তোমার মাথার মধ্যে শব্দের প্রসেসিং চলছে। তাহলে দুইটা শব্দকে তুমি যদি আলাদা আলাদাভাবে শুনতে চাও, তাহলে অবশ্যই তাদের মাঝখানে সময় পার্থক্য হতে হবে 0.1 সেকেন্ড মাস্ট। তাহলে দুইটা শব্দের মাঝখানে যদি সময়ের ব্যবধান 0.1 সেকেন্ডের বেশি হয়, তাহলেই তুমি সেই দুইটা শব্দকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করতে পারবা, ঠিক আছে, বা রিয়েলাইজ করতে পারবা। তাহলে আমরা শব্দের বেগ তো জানি 330 মিটার পার সেকেন্ড, সময়ের ব্যবধান চিন্তা করে নিই 0.1 সেকেন্ড, ঠিক আছে, 0.1 সেকেন্ড। তাহলে এই 0.1 সেকেন্ডে শব্দর কী করতে হবে? অবশ্যই আমাদের কানে আসলে 0.1 সেকেন্ড পর যদি শব্দটা আমাদের কানে আসে, তাহলে আমরা সেটা শুনতে পাবো। তাহলে এই সময়ে এই বেগে তাকে কত দূরত্ব অতিক্রম করতে হবে? আমরা জানি S= ফর্মুলা হচ্ছে VT। তাহলে দেখা যায় যে ভি শব্দের বেগকে টাইম দিয়ে গুণ করলে 33 মিটার আসে। তার মানে শব্দ যদি আমাদের কানে শুনতে চাই, তাহলে সেই শব্দটা কোথাও গিয়ে বা 33 মিটার পথ অতিক্রম করতে হবে। আমরা একটা শব্দ তৈরি করলাম, চিন্তা করো, সেই শব্দটা কোথাও গিয়ে বা 33 মিটার গিয়ে যদি আবার আমাদের কাছে ফেরত আসে, কোনোভাবে টোটাল 33 মিটার অতিক্রম করে আমার কানে ফেরত আসে, তাহলে আমি সেই শব্দটা শুনতে পাবো। তাহলে সেই 33 মিটারকে দুই ভাগে ভাগ করলে আমরা কিন্তু যে দেয়াল পেয়ে যাব, যে কতটুকু দূরে দেয়াল হলে আমি আমার শব্দটাই আবার শুনতে পাবো। তাহলে একটা বড় দেয়াল, দালান কিংবা খাড়া পাহাড়ের সামনে কমপক্ষে এই দূরত্ব, মানে 33-এর অর্ধেক, 16.5 মিটার, এই দূরত্বে দাঁড়িয়ে তুমি যদি শব্দ তৈরি করো, তাহলে সে 16.5 মিটার আর 16.5 মিটার, মানে টোটাল 33 মিটার দূরত্ব অতিক্রম করে তোমার কানে আসবে, আর তখন কিন্তু তুমি শুনতে পাবে। তাহলে এই টোটাল 33 মিটার দূরত্ব অতিক্রম করতে শব্দের লাগবে 0.1 সেকেন্ড, আর 0.1 সেকেন্ড পরে শব্দ তোমার কানে আসলে অবশ্যই তুমি সেটাকে আলাদাভাবে চিহ্নিত করতে পারবে। তাহলে এটাই হচ্ছে প্রতিধ্বনি, যে তুমি নিজে শব্দ তৈরি করলে, সেটা আবার ফেরত আসলো। আর প্রতিধ্বনি হওয়ার জন্যে শব্দের বেগ যদি 330 মিটার পার সেকেন্ড হয়, তাহলে প্রতিধ্বনি শোনার জন্য মিনিমাম কত দূরে দেয়াল থাকতে হবে? 16.5 মিটার দূরে। কারণ 16.5 মিটার হলেই এই টোটাল দূরত্ব, দুইটা দূরত্ব মিলে আমার 0.1 সেকেন্ড হবে, ঠিক আছে? দুইটা দূরত্ব মিলে শব্দটা 0.1 সেকেন্ড কাভার করবে। তাহলে 0.1 সেকেন্ড পরে আলটিমেটলি আমার কানে ফেরত আসলে আমি সেই শব্দটা শুনতে পাবো, ঠিক আছে? তাহলে আশা করি ব্যাপারটা বোঝা গেছে যে প্রতিধ্বনি কেন হচ্ছে। আমাদের আমরা জানি বাদুড়ে কিন্তু আসলে চোখ আছে, কিন্তু সে চোখে ভালোভাবে দেখতে পায় না। তাহলে চোখে দেখতে না পেলে সে ওড়ে কীভাবে? সে ওড়ে হচ্ছে শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে। বাদুড় যখন ওড়ে তখন সে তার কণ্ঠ দিয়ে শব্দ তৈরি করে, আর সেই শব্দটা কি হয়, কোনো জায়গায় যখন বাধা পেয়ে ফেরত আসে তখন সে বুঝে যায়, হ্যাঁ, সে রিসিভ করতে পারে শব্দটাকে, প্রতিধ্বনিকে অ্যানালাইজ করতে পারে ভালোভাবে। সে প্রতিধ্বনিকে অ্যানালাইজ করে বলে দেয় বা বুঝতে পারে যে আসলে এই বাধাটা কতটুকু দূরে আছে। তাহলে এভাবে আমাদের বাদুড় অন্ধকারেও যা শব্দ তৈরি করে, শব্দের প্রতিধ্বনি অ্যানালাইজ করে এই দূরত্বটাকে মাথায় ক্যালকুলেশন করে ফেলে এবং সে বুঝে যায় যে সামনে কোনো বাধা আছে নাকি নাই। বাট নর্মালি দেখা যায় অনেক সময় বাদুড় মরে পড়ে থাকতে দেখা যায়, রাইট? বিদ্যুতের তারে। কেন? কারণ বিদ্যুতের তার তো অনেক পাতলা হয়, চিকন হয়। তো বাদুড় যখন শব্দ তৈরি করছে, তখন সে আসলে সেই শব্দটা যখন তোমার গিয়ে বাধা পেয়ে, তারে বাধা পেয়ে ফেরত আসে, তার তো অনেক চিকন, এর কারণে বাধাটাকে সে এক্স্যাক্টলি ধরতে পারে না মাঝে মাঝে। এই জন্যে সে কী করে, বাদুড়রা প্রায়ই কারেন্টের তারে কী হয়, এভাবে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায়। এবং আলটিমেটলি যেটা বললাম যে বাদুড় এই শব্দ ব্যবহার করে বা আল্ট্রাসাউন্ড শব্দ ব্যবহার করে সে তার পথ খুঁজে নেয় এবং বাধাকে ডিটেক্ট করতে পারে। আর বাদুড় প্রায় 100 কিলোহার্টজ কম্পনের শব্দ তৈরি করতে পারে, মানে অনেক 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 বেশি। সে 100 কিলোহার্টজ শব্দের বা কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারে।
এবং এটাকে আমরা আলট্রাসাউন্ড বলবো। কেন? কারণ এটা আমাদের লিমিটের বাইরে। যা আমরা জানি লিমিটের বাইরে হলে সেটাকে আলট্রা বলে, এবং লিমিটের ভেতরে হলে সেটাকে, লিমিটের নিচে হলে সেটাকে আমরা ইনফ্রা বলি। তাহলে শুধু বাদুড়ই না, অন্যান্য আরও অনেক প্রাণী, যেমন আমরা বলতে পারি ডলফিন কিন্তু এই শব্দ তরঙ্গ ব্যবহার করেই তার খাবার বলো বা বিভিন্ন বাধা বলো এগুলোকে আইডেন্টিফাই করতে পারে। ইভেন সাবমেরিনও কিন্তু এই শব্দের তরঙ্গের প্রতিফলন বা প্রতিধ্বনি ব্যবহার করে ডিস্টেন্স মেপে চলাচল করে। তাহলে এই সকল জায়গায় আমাদের প্রতিধ্বনি ব্যবহার করা হয়। এখন চলে আসি শব্দের বেগের পার্থক্য। আমরা বলেছি শব্দের বেগ হচ্ছে কত? 330 মিটার পার সেকেন্ড। কিন্তু সবসময় যে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড হবে এটা না। দেখা যায় তাপমাত্রার উপর ডিপেন্ড করে শব্দের বেগ বেড়ে যায় বা কমে যায়। তো তাপমাত্রার সাথে শব্দের বেগের একটা সম্পর্ক রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে এটা, যে ভি সমানুপাতিক √T। তার মানে তাপমাত্রার বর্গমূলের সাথে সমানুপাতিক। তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়বে, তাপমাত্রা কমলে শব্দের বেগ কমবে। কিন্তু কিভাবে কমবে বা কিভাবে বাড়বে? √T এর সাথে সমানুপাতিকভাবে বাড়বে বা কমবে। তাহলে এখন চিন্তা করে দেখো, এক্ষেত্রে যে টেম্পারেচারটা আছে সেটা অবশ্যই আমাকে কেলভিন স্কেলে নিয়ে নিতে হবে। ঠিক আছে? এক্ষেত্রে আমরা টেম্পারেচারটা কেলভিন স্কেলে নিব, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা নিব না। তাহলে সেক্ষেত্রে শব্দের বেগ বাতাসের চাপের উপর নির্ভর করে না, তবে বাতাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতে নির্ভর করে। তাই বাতাসে জলীয় বাষ্প থাকলে বাতাসের ঘনত্ব কমে যায়, সেজন্য শব্দের বেগ বেড়ে যায়। তাহলে আমরা টেম্পারেচারের সাথে তো সম্পর্ক দেখালাম সমানুপাতিক, তাহলে ঘনত্বের সাথে সম্পর্কটা কেমন হবে? বাতাসে যদি জলীয় বাষ্প থাকে, জলীয় বাষ্প থাকা মানে আসলে তার ঘনত্ব কী হয়ে যাওয়া? কমে যাওয়া। কারণ আমরা কিন্তু আগের চ্যাপ্টারেও পড়েছি জলীয় বাষ্প মানে কি বলতো? জলীয় বাষ্প মানে H2O, যেটার ভর কত? 18। কিন্তু নর্মালি বাতাসে থাকা উচিত নাইট্রোজেন বা অক্সিজেন। নাইট্রোজেনের ভর হচ্ছে কত? 28। অক্সিজেনের ভর হচ্ছে কত? 32। তাহলে নর্মাল বাতাসে 28 এবং 32 ভর থাকা উচিত। কিন্তু যদি জলীয় বাষ্প থাকে সেক্ষেত্রে কিন্তু পানি থাকা বেশি, আর পানি থাকা মানে কম ভর থাকা। আর ভর কমে গেলে আমরা জানি ঘনত্ব কী হবে? ρ=m/v। ফর্মুলা হচ্ছে m/v। তাহলে ভর যদি কমে যায় ঘনত্বও কমে যাবে, আর ঘনত্ব কমে গেলে আলটিমেটলি শব্দের বেগ বেড়ে যাবে। ঠিক আছে? তাহলে কোনো জায়গায় জলীয় বাষ্প থাকা মানে সেখানে ঘনত্ব কমে যাওয়া, আর ঘনত্ব কমে যাওয়া মানে আসলে বেগ বেড়ে যাওয়া। তাহলে শব্দের বেগ ভি এর সাথে আমাদের ঘনত্বের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে ঘনত্বের সাথে সম্পর্ক ব্যস্তানুপাতিক, এবং তাপমাত্রার সাথে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তো এই দুইটা সম্পর্ক একটু কাইন্ডলি কষ্ট করে হলে আমাদের মনে রাখতে হবে। তাপমাত্রার সাথে বা তাপমাত্রার বর্গমূলের সাথে সমানুপাতিক শব্দের বেগ, এবং বাতাসের ঘনত্বের সাথে ব্যস্তানুপাতিক। ঠিক আছে? সো আশা করি আমরা ব্যাপারটা বুঝে গেছি। এবং ঘনত্বের সাথে চিন্তা করলে আমরা কিন্তু ব্যাপারটা এইভাবে জলীয় বাষ্প দিয়ে মনে রাখতে পারি। তো আগের চ্যাপ্টারের সাথে যেহেতু রিলেটেড, সো এটা একটু কষ্ট করে মনে রাখবো। বাতাসে জলীয় বাষ্প থাকা মানে কিন্তু সেখানে ঘনত্ব কমে যাওয়া, আর ঘনত্ব কমে গেলে শব্দের বেগ বেড়ে যাবে। এবং আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম ঘনত্ব কমে গেলে কি হবে? সেখানে কিন্তু নিম্নচাপ হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে? কারণ আমরা জানি P=H ρg, ঘনত্বের সাথে চাপের সম্পর্ক রয়েছে। ঘনত্ব কমে গেলে চাপও কমে যাবে, তখন সেখানে নিম্নচাপ তৈরি হবে। আশেপাশের উচ্চচাপ থেকে বাতাস নিম্নচাপের দিকে চলে আসবে, তখন ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছি, জাস্ট একটু রিমাইন্ড করে দিলাম। তাহলে শব্দ হচ্ছে একটা যান্ত্রিক তরঙ্গ, এটি মাধ্যমের স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে। তরল কঠিন পদার্থে প্রকৃতি বাতাস থেকে ভিন্ন, এবং স্বাভাবিক কারণেই শব্দের বেগ সেখানে ভিন্ন। তরল এবং কঠিনের অবশ্যই প্রকৃতি ভিন্ন, রাইট? বা সেখানে স্থিতিস্থাপকতার মধ্যে একটা পার্থক্য রয়েছে, যার কারণে সেখানে শব্দের বেগও ভিন্ন। তরলের শব্দের বেগ বাতাসের থেকে বেশি, কঠিন পদার্থের শব্দের বেগ তরল থেকে বেশি। তার মানে কঠিনে সবচেয়ে বেশি বাতাসের বেগ বা শব্দের বেগ, তারপর তরলে, এবং ফাইনালি বাতাসের শব্দের বেগ সবচেয়ে কম, তারপর তরল, এবং তারপর কঠিন। এটা আমরা আগেও দেখেছি। এবং এখানে একটা চার্ট আছে, কাইন্ডলি চার্টটা কষ্ট করে হলেও বারবার দেখে তোমাকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে? স্পেশালি পানিটা তো মনে রাখতেই হয়, লোহারটা মনে রাখতে হয়, এবং বাতাসেরটা মনে রাখতে হয়। এই তিনটা কিন্তু আমাদের মনে রাখতে হবে মাস্ট। আর বাকিগুলো তুমি চাইলেও মনে রাখতে পারো, বা না মনে থাকলেও বারবার একটু দেখলেই হয়তো পরীক্ষাতে যদি MCQ চলে আসে অপশনটা দেখলে মনে পড়ে যায়। সো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবে।
একটা কোয়েশ্চেন দেখি। শীতকালে তাপমাত্রা 10°C, শব্দের বেগ দেওয়া আছে 332 মিটার পার সেকেন্ড। তাহলে তাপমাত্রা বেড়ে যদি 30°C হয় তাহলে আমাদের শব্দের বেগ কত হবে? তাহলে আলটিমেটলি আমরা সম্পর্ক জানি ভি এর সাথে টি এর সম্পর্ক কেমন, ভি সমানুপাতিক √/t। তাহলে বলা যায় v1/v2 সমান √T1/t2। তাহলে এখানে তুমি v1 জানো, t1 জানো, v1 জানো, t1 জানো, তোমার এখানে t2 জানো, তুমি জাস্ট কী করবা, v2টা বের করে নিয়ে আসবে। এবং এক্ষেত্রে খেয়াল করে দেখো এখানে কিন্তু আমাদের কেলভিন স্কেলের তাপমাত্রাটা নেওয়া হচ্ছে, ঠিক আছে? তাহলে কেলভিন স্কেলের তাপমাত্রা নিয়ে বাকি ক্যালকুলেশন তুমি এমনিতেই পেরে যাবে, ঠিক আছে? তাহলে T1/T2 ডিভাইডেড বাই এস। এখানে এস কেন আসলো? এখানে এস আসার কথা না, এখানে এসটা আসবে না। আমাদের v2 হচ্ছে 332, t1 হচ্ছে উপরেরটা এবং আলটিমেটলি t2 হচ্ছে নিচেরটা। তাহলে এটা আমাদের আসবে না। তাহলে আমরা কিন্তু এই ম্যাথটা করে ফেলতে পারবো, জাস্ট সিম্পলি এই ফর্মুলা। তুমি জাস্ট এই ফর্মুলা চিন্তা করো, ঠিক আছে? v1/v2 সমান √T1/T2। তোমাকে v2টা বের করতে হবে, ঠিক আছে? তাহলে আশা করি আমরা সবাই ব্যাপারটা পারবো। তো এখানে v1 বের করা হয়েছে তোমার ইচ্ছা, ঠিক আছে? তুমি v1, t1, v2, t2 নিজের মতো ধরে নিলেও হবে। সোজা কথা, একটা তাপমাত্রা একটা বেগ, আরেকটা তাপমাত্রা একটা বেগ তোমাকে বের করতে হবে এই সম্পর্ক দিয়ে। এটা একদমই সহজ। নেক্সট, শব্দের ব্যবহার। শব্দের ব্যবহার কোথায় কোথায় আছে বা শব্দের প্রতিফলনের ব্যবহার কোথায় কোথায় আছে? নর্মালি বিভিন্ন ত্রিমাত্রিক সিসমিক সার্ভে, এক ধরনের সার্ভে আছে যে সার্ভে করে মাটির নিচে গ্যাস আছে বা তেল আছে কিনা সেটা দেখা যায়, সেটাকে বলা হয় সিসমিক সার্ভে। এবং সেটা করার জন্য কী করা হয়, এই যেখানে একটা বিস্ফোরণ করা হয়, মাটির নিচে কাছাকাছি অবস্থায় একটা বিস্ফোরণ করা হয়। সেই বিস্ফোরণ দেখা যায় শব্দটা কী হয়, মাটির লেভেলে বিভিন্ন ধরনের লেভেল আছে, মাটি আছে, পাথর আছে, নুড়ি আছে, তারপর যদি গ্যাস থাকে বা তেল থাকে, বিভিন্ন ধরনের মাটির নিচে বিভিন্ন লেয়ার আছে। তো সেই বিভিন্ন লেয়ারে এই শব্দটা গিয়ে প্রতিফলিত হয়ে বিভিন্নভাবে প্রতিফলিত হবে। তাহলে মাটিতে একরকমভাবে প্রতিফলিত হবে, তারপর লোহাতে একরকমভাবে প্রতিফলিত হবে, আবার যদি গ্যাস থাকে সেই গ্যাসে গিয়ে আরেক রকমভাবে প্রতিফলিত হবে। তো এই প্রতিফলিত সিগন্যালগুলোকে নিয়ে প্রসেস করে এটাকে আমরা বলছি জিওফোন। জিওফোন নামক রিসিভার দিয়ে সেই প্রতিফলনগুলো রিসিভ করা হয় আর ডিটেক্ট করে তোমার মাটির নিচে আসলে গ্যাস আছে নাকি তেল আছে কিনা এই জিনিসগুলো কিন্তু বের করে ফেলা হয়। আলট্রাসাউন্ড ক্লিনার, তোমরা অনেকে হয়তো এটা দেখোনি, বেশিরভাগ মানুষ এটা দেখার কথা না, এটা বাইরের কান্ট্রিতে ইউজ করা হয়, যে আলট্রাসাউন্ড ব্যবহার করে যন্ত্রপাতি পরিষ্কার করা হয়। তো সেটা করার জন্য কি করা হয়, যে এটা একটা মেশিন দেখতে পাচ্ছ, এই মেশিনে লিকুইড থাকে, ঠিক আছে? এবং সেই লিকুইডের মধ্যে তুমি তোমার যে যন্ত্রপাতি ডুবায় রাখো, ডুবায় রাখলে ভেতরে আলট্রাসাউন্ড একটা শব্দ পাঠানো হয়, ঠিক আছে? আমাদের 20,000 হার্টজের থেকে বেশি একটা ফ্রিকোয়েন্সির শব্দ পাঠানো হয়, আর সেই শব্দটা যে কম্পন তৈরি করে সেই কম্পনে আসলে আলটিমেটলি ভেতরে যন্ত্রগুলো ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। এটা আমরা নর্মালি দেখি না, বা এটা বাইরের কান্ট্রিতে অনেক বেশি ব্যবহার করা হয় বা অনেকে এটা ব্যবহার করে। তো বাইরের কান্ট্রিতে যন্ত্রপাতি পরিষ্কার করার জন্য কিন্তু এই ধরনের মেশিন আলট্রাসাউন্ড ক্লিনার ব্যবহার করা হয়। এখন যদি আমরা সুরযুক্ত এবং সুরহীন শব্দ বা এরকম শব্দ নিয়ে কিছু প্রাত্যহিক বা প্র্যাকটিক্যাল জিনিস দেখতে চাই, তীব্রতা কাকে বলে? মূলত তীব্রতা হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শব্দ শক্তি যায়। আমরা বলেছিলাম তীব্রতাকে আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আই স্ট্যান্ডস ফর ইন্টেন্সিটি। আই যা কথা, শক্তি একই কথা। তাহলে তীব্রতা যা কথা, শক্তি কিন্তু একই কথা, কারণ আই হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি যাবে সেটা, ঠিক আছে? তাহলে সেটাকে আমরা বলতে পারি আই ইকুয়ালস টু E/A, একক ক্ষেত্রফলে যে শক্তি। শক্তির একক হচ্ছে ওয়াট এবং আলটিমেটলি ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি শব্দের তীব্রতার একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। পিচ কী জিনিস? সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে একই তীব্রতার শব্দকে কখনো মোটা কখনো তীক্ষ্ণ শোনা যায় তাকে তীক্ষ্ণতা বা পিচ বলে। তাহলে পিচ বলতে আসলে কোনো শব্দ কি তীক্ষ্ণ কিনা, মানে অনেক কর্কশ, কানে বাজতেছে এরকম কিনা, ঠিক আছে? তীব্রতার সমান, দুইটার শব্দের তীব্রতা সমান, কিন্তু দেখা যায় যে কখনো কখনো এটাকে মোটা শোনা যাচ্ছে, আবার কখনো কখনো তীক্ষ্ণ চিকন মনে হচ্ছে শব্দটাকে। তাহলে এই যে বৈশিষ্ট্য দিয়ে আসলে একই তীব্রতার শব্দ কখনো মোটা বা কখনো তীক্ষ্ণ শোনা যায়, সেই বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে আসলে পিচ। পিচ বেশি হলে তীক্ষ্ণ, শব্দটা বেশি চিকন বা কর্কশ, আর পিচ কম হলে
সেই শব্দটা একটু গম্ভীর হয়ে যাবে, ঠিক আছে। এবং তীক্ষ্ণতার একক হচ্ছে হার্টস, যেটার হার্টস যত বেশি আমরা বলতে পারবো সেটার কম্পাঙ্ক তত বেশি, রাইট। অ্যান্ড ফাইনালি টিম্বার বা টিম্বার কী জিনিস? টিম্বার বলা হচ্ছে এই যে ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা শব্দের পার্থক্য যে বৈশিষ্ট্য দিয়ে বোঝা যায় সেটাকে টিম্বার বা সুরের গুণ বলে। এই যে তোমরা দেখতে পাচ্ছ তবলা থেকে এক ধরনের সাউন্ড আসতেছে, গিটার থেকে এক ধরনের সাউন্ড আসতেছে, বিভিন্ন যন্ত্র থেকে যে শব্দগুলো আসতেছে সেটা তুমি যে বৈশিষ্ট্য দিয়ে আলাদা করো, পার্থক্য করো, সে বৈশিষ্ট্যটাকে বলা হয় টিম্বার বা সুরের গুণ, ঠিক আছে। তো নর্মালি আমাদের সুরেলা শব্দ সৃষ্টি করার জন্য অনেক ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়, যার মধ্যে সেই বাদ্যযন্ত্রগুলোকে আমরা মোটামুটি 3টা ভাগে ভাগ করতে পারি। প্রথমটাকে তার দিয়ে বাদ্যযন্ত্র, তোমরা জানো একতারা, বেহালা, সেতার, এগুলো কিন্তু আসলে তারের উপর বেস করেই তৈরি করা। গিটার, তারপর বাতাস দিয়ে যন্ত্রপাতি আছে বাদ্যযন্ত্র, যেমন বাঁশি, হারমোনিয়াম, এটা আমরা প্রায়ই জানি, যেগুলো বাতাস ব্যবহার করে সুরযুক্ত শব্দ তৈরি করে। অ্যান্ড ফাইনালি আরেক ধরনের যন্ত্র আছে, এটাকে বলা হয় আঘাত দিয়ে শব্দ তৈরি করার বাদ্যযন্ত্র, যেমন উদাহরণ হতে পারে ঢোল বা তবলা। তাহলে মোটামুটি বাদ্যযন্ত্রগুলোকে 3 ভাগে ভাগ করে ফেলা হয়। এখন আমরা শব্দের দূষণ নিয়ে আলোচনা করব। তো এখানে একটা একক তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ডেসিবেল। তো শব্দ যে যন্ত্র দিয়ে মাপা হয় সেটাকে বলা হয়, বা যে একক দিয়ে মাপা হয় সেটাকে বলা হয় ডেসিবেল। হ্যাঁ, এটাকে আসলে তোমরা কলেজে উঠলে দেখতে পাবা, এটার নাম আসলে তীব্রতা লেভেল। একটা শব্দ কতটুকু বেশি তীব্র বা কতটুকু বেশি শক্তিশালী বা কতটুকু বেশি জোরালো, এটা যে রাশি দিয়ে মাপা হয় সেটাকে বলা হয় তীব্রতা লেভেল। এবং সেই তীব্রতা লেভেলের একক হচ্ছে ডেসিবেল, ঠিক আছে, বা শুধু বেল। শব্দকে সবসময় দেখবা যে বেল বা ডেসিবেল এই ইউনিটে কিন্তু মাপা হয়। তো এখানে একটা চার্ট দেওয়া আছে, তো কাইন্ডলি তোমরা এই চার্টটা একটু কষ্ট করে হলে মুখস্থ করে রাখবা, কারণ এই চার্টের উপর বেস করে অনেক ধরনের এমসিকিউ আসবে। যে স্বাভাবিক কথাবার্তা কত ডেসিবেলের মধ্যে থাকে, জেট ইঞ্জিনের শব্দ কত ডেসিবেলের মধ্যে থাকে, এই কোশ্চেনগুলো কিন্তু প্রায়ই আসে। তো দেখা যায় যে যত বেশি শব্দ হয় বা শব্দ তৈরি করা হয়, আলটিমেটলি শব্দ বেশি তৈরি করাকে আমরা শব্দ দূষণ বলছি। এবং শব্দ দূষণের কারণে আমাদের কানের কিন্তু অনেক ক্ষতি হতে পারে। তাহলে শব্দ দূষণ কমানোর জন্য কী কী করা লাগবে? প্রথমে দেশে আইন করা লাগবে, রাইট। আইন তৈরি করতে হবে যাতে কেউ ইচ্ছা মতো হর্ন বাজাতে না পারে। জ্যামে বসে আছো, ইচ্ছা মতো হর্ন বাজাচ্ছে, তুমি একটা মিটিংয়ে, লাইব্রেরিতে আছো, স্কুলে আছো, তোমার আশেপাশে অনেক জোরে জোরে হর্ন বাজিয়ে মানুষজন শব্দ দূষণ করে। তাহলে এগুলোকে আইন করে কি করতে হবে? নিষিদ্ধ করে দিতে হবে, যে এরকম কোনো ঘটনা ঘটানো যাবে না, আইনি ব্যবস্থা নিতে হবে। এরপর যেটা প্রয়োজন, জনসচেতনতা। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলতে পারো, যে আমরা যদি জনগণ সচেতন হই তাহলে কিন্তু আসলে এই শব্দ দূষণটা অনেকাংশে কমিয়ে নিয়ে আসা সম্ভব, ঠিক আছে। এবং আলটিমেটলি যে নিজেরা যদি একটু বুঝি, নিজেরা একটু সদ্বুদ্ধি কাজে লাগাই, বিবেককে কাজে লাগাই, শুধু আমাদের হর্ন বাজানোর দরকার নেই। এবং কলকারখানায় শব্দ শোষণের যন্ত্র চালু, মাইকের ব্যবহার কমিয়ে কিংবা বন্ধ করে দেয়া, কম শব্দের যানবাহন ব্যবহার করা, এই জিনিসগুলো ব্যবহার করলে আলটিমেটলি আমাদের শব্দের দূষণ কমে যাবে। এবং প্রচুর গাছ লাগাতে হবে, কারণ গাছ শব্দকে শোষণ করে দেয়, ঠিক আছে। তো আশা করি আমরা এই অধ্যায়ের যত থিওরি ছিল জিনিসগুলো বুঝতে পেরেছি। তীব্রতা লেভেল ব্যাপারটা এখন তোমাদের বোঝালাম না, জাস্ট আপাতত জেনে রাখো শব্দকে যেই রাশি দিয়ে মাপা হয়, শব্দের জোরালোতা বা শব্দের তীব্রতা যেই রাশি দিয়ে মাপা হয় সেটাকে বলা হয় তীব্রতা লেভেল, এবং সেটার একক হচ্ছে ডেসিবেল বা বেল। আমি একটু ছোট করে যদি বলে দিই যে শব্দের তীব্রতা লেভেল, এটাকে বিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় 10 log I/I0, এটাকে বলা হয় তীব্রতা লেভেল। এবং এখানে I0 দেখতে পাচ্ছ, I0 হচ্ছে প্রমাণ তীব্রতা লেভেল, মানে এটা একটা কনস্ট্যান্ট, হ্যাঁ, 10^12 Wm²। তো এটাকে বলা হয় প্রমাণ তীব্রতা লেভেল, এটা একটা কনস্ট্যান্ট মান। আর উপরে হচ্ছে নর্মাল তীব্রতা বা আই তো আমরা দেখেছি তীব্রতা, তো নর্মাল আই, যে কোনো শব্দের তীব্রতা দেওয়া থাকলে তুমি সেই শব্দের তীব্রতা লেভেল মেপে ফেলতে পারবা, এই যে 80-90 ডেসিবেল কিনা সেটা এইভাবে মেপে ফেলতে পারবে এই ফর্মুলা দিয়ে। তাহলে I0 মান ফিক্সড, আয়ের মান দেওয়া থাকলে 10 log I/I0, এই ফর্মুলা দিয়ে তুমি বিটা বা তীব্রতা লেভেলের মান বের করে ফেলতে পারবা ডেসিবেল এককে। আশা করি তোমরা সব কিছু বুঝেছো এবং বাসায় নিজেরা একটু প্র্যাকটিস করবে, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবে। সবাই ভালো থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।